সরবরাহ কম, নওগাঁয় বেড়েছে চালের দাম। এদিকে জুলাই আগস্টে হামলা হত্যা তথ্য সংগ্রহ করছে আওয়ামী লীগ। জানাবো হাসিনা আমলের গুমের ঘটনার বিচারের পথ কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরবরাহ কম, নওগাঁয় বেড়েছে চালের দাম। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে নওগাঁর পাইকারি চালের বাজারে। আগের তুলনায় কমেছে মোকামগুলোতে সরবরাহের পরিমাণ। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আন্দোলনের সময় কারফিউ এবং দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ কমেছে। সপ্তাহের ব্যবধানে হাস্কিং মিলের চালের কেজিতে 2 থেকে 3 টাকা কমলে এখন আবার আগের দামে বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ জানতে চাইলে মেসার্স সততা রাইস এজেন্সির স্বত্বাধিকারী সুকুমার ব্রাহ্ম বলেন, গত সপ্তাহে চালের দাম কিছুটা কম ছিল। বন্যা পরিস্থিতিতে মানুষজন ত্রাণ হিসেবে স্বর্ণা 5, B29 সহ কম দামের চাল ব্যবহার করছেন। এজন্য বাজারে এসব চালের চাহিদা বেড়েছে, যে কারণে দাম আবার আগের পর্যায়ে চলে এসেছে। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরাদ হোসেন চকদার বলেন, বাজারে এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো প্রভাব পড়েনি, কোনো মিল বা চালকল বন্ধের ঘটনা ঘটেনি। জুলাই আগস্টে হামলা হত্যা তথ্য সংগ্রহ করছে আওয়ামী লীগ। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত 5ই আগস্ট। এই আন্দোলন শুরুর সময় জুলাই ও আগস্টের এখনো পর্যন্ত সারা দেশে দলীয় নেতাকর্মী সমর্থকদের হত্যা, কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, সরকারের স্থাপনা ও থানায় হামলার ভিডিও, ছবি ও সংবাদের লিঙ্ক কিংবা ফেসবুক, ইউটিউবের প্রতিবেদন সহ সব তথ্য ইমেইলে সংগ্রহ করছে দলটি। ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে আপনার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে। উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় থেকে জানানো হয়েছে, জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত 46 দিনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। একই সঙ্গে কারা এর সঙ্গে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ কি সেটিও খুঁজে বের করে ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। এরপরই আওয়ামী লীগ তথ্য সংগ্রহের এই আহ্বান জানালো। হাসিনা আমলের গুমের ঘটনার বিচারের পথ কি। শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। পরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন, যাকে হাসিনা ক্রমাগত হয়রানি করেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম দিকে রাস্তায় গন্ডগোল ও সহিংসতা দেখা গেলেও নতুন সরকার দেশের উপর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব আরোপ শুরু করেছে। প্রতিবাদী শিক্ষার্থী, বিএনপি সহ বিরোধী দলগুলো ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর ইউনূস বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে এই দিনকে আমাদের গর্বের বলে ঘোষণা করেন। 1971 সালে পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তার বক্তব্য জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়। গত 15 বছর হাসিনা শাসনামলকে চিহ্নিত করা হয় মূলত বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, রাষ্ট্রের নেতৃত্বে জোরপূর্বক গুম, রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের বিচার বহির্ভূত হত্যা এবং ব্যাপক ভোট কারচুপির আমল হিসেবে। ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে, সে সময় 32 শিশু, 44 জন পুলিশ সদস্য সহ শত শত সাধারণ মানুষ নিহত হন। সেই সঙ্গে পুলিশের তৎপরতায় কয়েক হাজার মানুষ আহত হন। এক সপ্তাহের মধ্যে ইন্টারনেট বন্ধ থাকে এবং টেলি যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। আন্দোলন দমনের জন্য হাসিনা যে পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর চিত্র ছিল ভয়াবহ। রাষ্ট্রীয় বাহিনী হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে, স্নাইপাররাও আন্দোলনকারীদের গুলি করেছে এবং জনগণকে আতঙ্কিত করতে রাত বিরাতে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। তবু শিশু, নারী সহ আপামর জনসাধারণ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে গেছেন। ডক্টর ইউনূসের প্রশাসনের উপর জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। সেজন্য জোরপূর্বক গুমের ঘটনাগুলো তদন্তের জন্য একটি জাতীয় কমিশন গঠন করা। 7 শতাধিক বাংলাদেশি জোরপূর্বক গুমের শিকার হয়েছেন, তাদের কয়েকজন ফিরেছেন, বাকিরা এখনো ফেরেননি। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে জোরপূর্বক নিখোঁজ হওয়া বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর সেই ব্যক্তিকে আটক করার বিষয়টি অস্বীকার করে। ফলে এই পুরো প্রক্রিয়াটি অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। হাসিনা সরকারের পতনের পর জোরপূর্বক গুমের শিকার হওয়া 3 জন বাংলাদেশি মুক্ত হন। এই 3 জন হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাসেম ও আদিবাসী আন্দোলনকর্মী মাইকেল চাকমা। হাসিনার শাসনামলের অবৈধ গোপন বন্দিশালা থেকে 8 বছর পর মুক্তি পান আজমি ও আরমান এবং মাইকেল চাকমা 5 বছর পর মুক্তি পান। 3 জনই বলেছেন যে তারা কবরের মতো অবস্থায় আটক ছিলেন, যেখানে সূর্যের আলো দূরের কথা, কোনো আলোই ছিল না এবং বেশিরভাগ সময় তাদের হাত বাঁধা ও চোখে পট্টি লাগানো
থাকতো। এই 3 বন্দীর মুক্তির পর এটা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে যে এতদিন ধরে মানবাধিকার সংগঠনগুলো যে অভিযোগ করে আসছিল তা সত্যি। সংগঠনগুলোর অভিযোগ ছিল সরকার বিরোধী ও সমালোচকদের দমন করার জন্য জোরপূর্বক গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল হাসিনা সরকার। ছাত্রদের এই আন্দোলনের সময় কয়েকজন ছাত্রনেতাকে অল্প সময়ের জন্য জোরপূর্বক গুম করা হয়েছিল, তবে তাদের দ্রুতই মুক্তি দেওয়া হয়। হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভের অন্যতম একটি কারণ হলো সমালোচনাকে দমন করতে জোরপূর্বক গুমের ঘটনাগুলো। আর তাই ডক্টর ইউনূসের সরকারের উচিত রাষ্ট্রীয় নির্যাতনের এই ব্যবস্থাকে যথাযথভাবে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা। 1976 থেকে 1983 সালের মধ্যে আর্জেন্টিনার হাজার হাজার নাগরিকের জোরপূর্বক গুম হওয়ার ঘটনা তদন্তে যে কমিশন গঠন করেছিল প্রস্তাবিত জাতীয় কমিশন, সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারে। আর্জেন্টিনার জাতীয় কমিশন প্রথমে গবেষকদের নিয়ে একটি দল গঠন করেছিল, যে দলটি অপরাধীদের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন তৈরি করে, যারা গুমের নির্দেশ দিয়েছিলেন, যারা অপহরণ করেছিল, নির্যাতনে অংশ নিয়েছিল এবং অবৈধভাবে আটক করেছিল, তাদের অপরাধী করা হয়। এই কমিশন নুনকা মাছ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, অর্থাৎ যার নাম আর কখনো না, যেটি আর্জেন্টিনার সামরিক জেনারেলদের বিরুদ্ধে বিচার শুরু করার যৌক্তিকতার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। ডক্টর ইউনূসের সরকার আর্জেন্টিনার উদাহরণ অনুসরণ করে বাংলাদেশে জোরপূর্বক গুম হওয়া প্রত্যেক ব্যক্তিকে নিয়ে তদন্ত করার জন্য গবেষকদের নিয়ে একটি কমিশন গঠন করতে পারে। গুমের শিকার হওয়া ব্যক্তি যারা মুক্ত হয়েছেন ও জীবিত আছেন এবং ফিরে না আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের এটা জানার অধিকার আছে যে গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে আসলে কি হয়েছে। তাদের এটাও জানার অধিকার আছে যে কারা এই নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো নির্দেশদাতা, কতটি গোপন বন্দিশালা বাংলাদেশে আছে এবং কোন রাষ্ট্রীয় বাহিনী এই গুমের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। রাষ্ট্রের যে কর্মকর্তারা এই ধরনের মানবতা বিরোধী গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচার একটি বিশেষ ট্রাইব্যুনালে হওয়া উচিত। যদিও ডক্টর ইউনূস অনেক জনপ্রিয়, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তার সরকারের জনসাধারণের ম্যান্ডেট নেই। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দিকে ডক্টর ইউনূসের নজর রাখতে হবে। আগামী 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিরোধী দল বিএনপি ইতিমধ্যে মৃদু চাপ তৈরি করেছে। অবশ্য অন্যরা মনে করেন অন্তর্বর্তী সরকারকে আরো বেশি সময় ক্ষমতায় থাকা উচিত এবং নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেওয়ার আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার চালিয়ে যাওয়া উচিত। পরিবর্তন আনার জন্য ডক্টর ইউনূসের হাতে সময় খুব সীমিত। সেজন্য অন্তত গুমের শিকার হওয়া ব্যক্তিদের জন্য কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা উচিত। তবে এটা নিশ্চিত করতে হবে যে কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং কমিশনের কাজে কোনো সরকার হস্তক্ষেপ করতে না পারে। আশার খবর যে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া মানুষগুলোর কি হয়েছিল, কাদের আদেশে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এসব বের করার জন্য একটি কমিশন করতে যাচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। আশা করব যেন এই কমিশনে গুমের শিকার হয়ে ফিরে আসা ভুক্তভোগী ব্যক্তি এবং যারা এখনো ফেরত আসতে পারেনি সেই পরিবারের সদস্যরা এবং মায়ের ডাকের সদস্যরা যেন থাকেন। কমিশন যেন শুধু আমলা ও মানবাধিকার কর্মী নির্ভর না হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।